একলব্যর কাছে ধরা পড়ে গেল রাঙামতির যমজ বোন, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই নকল রাঙামতি গুন্ডাদেরকে মেরে বাড়ির বাইরে বের করে দেয়। চারদিকে আওয়াজ হচ্ছিল। রাঙামতি গুন্ডাদেরকে লাঠি দিয়ে উত্তম মাধ্যম মেরে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, আর রাঙা তখন তাদেরকে আবারও মারতে শুরু করে। বল, কে বলেছে তোদেরকে এখানে আসার জন্য? আমাকে মারার জন্য তোদেরকে পাঠিয়েছে, তাই না? তখন বলে, আমি জানি না, আমরা বলতে পারবো না, আমাদেরকে ফোন করে বলা হয়েছে, সেজন্য আমরা এই বাড়িতে এসেছি, আমরা এর থেকে বেশি আর কিছু জানি না। রাঙা তখন ভাবতে শুরু করে। অন্যদিকে বাড়ির মধ্যে হইচই পড়ে যায়, অর্থাৎ এত আওয়াজ হচ্ছিল। আর তখনই অঙ্কুর পাঞ্চালি নিচে নেমে আসে। নিচে নেমে আসার পরই তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কী ব্যাপার, নিচে তো কিসের আওয়াজ হলো? কিছুই তো বুঝতে পারছি না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ময়নাও চলে আসে। ময়না তো ভীষণ রকম ভয় পেতে থাকে। ও মরিজা, কে এলো বাড়িতে, কে এলো? হঠাৎ করে পাঞ্চালি দেখতে পায় যে ঘরের দরজাটা খোলা। তখনই পাঞ্চালি ভীষণ রকম ভয় পেতে থাকে যে দরজা খোলা। একলব্যর বাবাও সেখানে চলে আসে এবং বলে, কী ব্যাপার, চিৎকার চেঁচামেচি করছিস কেন? অঙ্কুর বলে, কী যে হচ্ছে বাবা, কিছুই বুঝতে পারছি না, দরজা খোলা। আমরা তো আওয়াজ পেয়ে এখন আসলাম, নিচে এসে তো কাউকে দেখতে পাচ্ছি না, তার মধ্যে দরজাটা খোলা। এখন বাড়ির বাইরে কেউ আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। এ বলে তখন সকলেই সিদ্ধান্ত নেয়, আমরা একবার গিয়ে দেখে আসি দরজার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। এদিকে তখনই ময়না ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে, বাবা আমাদেরকেও ক্ষতি করে ফেলবে, কে না কে আসলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পাঞ্চালি তখন বলে, আমি একবার গিয়ে দেখে আসি বাইরে কেউ আছে কিনা। তখনই ময়না বলে, না না, একদম না, তুমি যাবে না, তুমি গেলেই তো আরও বিপদ হয়ে যাবে, যদি বাঘ ঢুকে যায় আমাদেরকে যদি খেয়ে ফেলে। আর এই কথাগুলো শোনার পর তখন এবার নবাব বলে, আর কী বলছো কি, তুমি শান্ত হও, এরকমটা কেন করছো, আমরা দেখছি কে এসেছে। তখনই ময়না বলে, না বাবা, আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না, এত রাতে কে আসলো, দরজা খোলা, কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে নকল রাঙামতি, অর্থাৎ রাঙামতির বোন। তখনই অঙ্কুর বলে, কী ব্যাপার রাঙা, তুমি বাড়ির বাইরে কিসের আওয়াজ হচ্ছিল? হ্যাঁ, আমাদের তো টেনশন হচ্ছিল। তখনই নকল রাঙা বলে, আরে আর বলিস না, আমি তো আওয়াজ পেয়ে নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে দেখতে পাই নিচে কেউ নেই, ভাবলাম বাইরে হয়তো বা কেউ আওয়াজ করছে, আর সেজন্য কাউকে কোনো কিছু না বলেই দরজা দিয়ে আমি বাইরে বেরিয়ে দেখলাম তিনজন গুন্ডা, অর্থাৎ গুন্ডা বলতে কি মাতলামো করছিল, অর্থাৎ মাতাল ছিল। আর তখনই নবরণ বলে, তুই একা বেরিয়ে গেলি? হ্যাঁ, তোর যদি কোনো ক্ষতি করে ফেলতো, তুই এরকমটা কেন করছিস? তখনই আবার রাঙা বলে ওঠে, আসলে তেমন কিছু না রে, আমি তো বাইরে থেকে আগে দেখেছি ওই মাতলামো করছিল তিনজন লোক, তাদেরকে আমি বলেছি এখান থেকে চলে যাওয়ার জন্য, আর কিছুই নয়। পাঞ্চালি তখন বলে, দেখ রাঙা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এত রাতের বেলা তুই বের হলি, একবার একবার ভাইকে বলতে পারতি না, ভাই কি করছে? তখনই ভীষণ রকম ঘাবড়ে যায় নকল রাঙামতি। রাঙামতি চিন্তার মধ্যে পড়ে যায়, এখন কি প্রশ্নের উত্তর দেবে। পাঞ্চালি বলে, আচ্ছা যাই হোক, এত রাত হয়ে গিয়েছে, যা, ভাই কোথায় আছে? ভাই কি ঘুমিয়ে পড়েছে নাকি? হুটহাট করে বেরিয়ে যাবি না, আমি তোকে বলে দিলাম। তখনই নকল রাঙা বলে, আরে হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে উড়ানবাবু, সেজন্য আমি তাকে ডাকতে পারিনি, এই জন্যই তো আমি একা বের হয়েছি, তাছাড়া আর কিছু না, তোরা চাইলে দেখতে পারিস বাইরে তিনজন লোক দেখবি মাতলামো করছে, আমি তাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে এ বাড়ি থেকে চলে যেতে বলেছি, এছাড়া আর কিছুই নয় রে, তোরা এতটা চিন্তা কেন করছিস? তখনই নবরণ, তোরা এরকম পাকনামো করতে হবে না, বুঝতে পারলি তো, আমাদেরকে বলতে পারতি। কিছুক্ষণ পর পাঞ্চালি, অঙ্কুর, রাঙামতি তখনই জানালার ধারে এসে সে গুন্ডাদেরকে দেখতে শুরু করে, আর তখনই গুন্ডারা সেখান থেকে চলে যাচ্ছে। রাঙামতির দিদি তখন বলে, ওই দেখ তারা চলে যাচ্ছে। তখনই নবরণ বলে, যা এক্ষুনি ঘরে চলে যা। নকল রাঙা তখন বলে, তুই এভাবে কেন আমার উপর রেগে যাচ্ছিস? কিছুই বুঝতে পারছি না, কিছুই আমার ভালো লাগছে না। এ বলেই তখন নকল রাঙামতি ঘরের মধ্যে চলে যায়, আর নবারণ চিন্তার মধ্যে পড়ে যায়, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে গুন্ডারা বৃন্দাকে ফোন করে বলে, আরে কোথায় পাঠিয়েছেন আমাদেরকে? ওই মেয়ে তো আমাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। বৃন্দা তখন বলে, কি দিয়ে মেরেছে, তীর দিয়ে নাকি? তখনই গুন্ডারা বলে, না, তীর তো ছিল না, হাতে লাঠি ছিল, ওইরকম লাঠি দিয়ে আমাদেরকে ঘায়েল করে দিয়েছে, আমরা তো আমাদের জীবন নিয়ে ফিরে এসেছি, আর এটা মেয়ে না ছেলে আমি কিছু বুঝতে পারছি না, লাঠি দিয়ে এভাবে মারতে পারে নাকি? বৃন্দা তখন বলে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো, কোনোভাবেই যেন ধরা না পড়ো। তখনই গুন্ডারা বলে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, ওর সঙ্গে আমরা কোনোভাবেই পেরে উঠতে পারলাম না, আমরা চলে যাচ্ছি, এই কাজ আমরা করতে পারবো না, ও আসলে মেয়ে না, ও একজন পুরুষ, এভাবে না হয় মারে আমাদেরকে, এভাবে উত্তম মাধ্যম মারে। এ বলে তখন গুন্ডারা ফোনটা রেখে সেখান থেকে চলে যায়। আর এদিকে বৃন্দা ভীষণ রকম ভয় পেতে থাকে, ব্যাপারটা কি হলো? কিছুক্ষণ পরে সে এলিয়ানরা রাঙামতির ছবি দেয়, আর তখনই সেই ছবিটা দেখার জন্য ড্রাইভারকে বলে, গাড়িটা থামান, নেটওয়ার্ক পাচ্ছে না, আমি দেখি। কিন্তু সেই জায়গায় তো নেটওয়ার্ক নেই। গাড়িওয়ালা বলে, দেখুন এখানে নেটওয়ার্ক পাবেন না,
আমরা অনেক দূর চলে যাই, তারপর সেখানে গিয়ে কিছু একটা করা যাবে। বৃন্দা তখন বলে আচ্ছা ঠিক আছে গাড়িটা চালান, কিন্তু আমাকে তো ছবিটা দেখতেই হবে, কী ছবি পাঠিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সেই এলিয়ানরা কথাবার্তা বলতে শুরু করে যে ম্যাডাম কি আসলে ছবিটা দেখেছে। তখনই এলিয়ানের একজন লোক বলে এখনও ম্যাডাম ছবিটা দেখতে পায়নি, হয়তোবা নেটওয়ার্কের প্রবলেমের কারণে। এদিকে নকলডাঙ্গা ঘরের মধ্যে এসে চিন্তার মধ্যে পড়ে যায়, এখন যদি ও ঘুম থেকে উঠে পড়ে আমাকে যদি সন্দেহ করে সব কিছু যদি মনে পড়ে যায় আমি কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না। এদিকে এই রাঙা তখনই ফোন করতে থাকে সত্যজিৎকে ফোন করে সবটা জানাতে হবে। আর তখনই ফোন করে বলে সত্যজিৎ স্যার একটা কথা বলার জন্য, আমার বাড়িতে অ্যাটাক করেছে, হয়তোবা তারা ভেবে নিয়েছে আমি হলাম আসল রাঙামতি, এজন্য হয়তোবা আমার ওপর অ্যাটাক করেছে, আমি ওদেরকে ঘায়েল করে দিয়েছি। সত্যজিৎ তখন বলে হোয়াট, কি বলছো, তোমার উপর অ্যাটাক করেছে? তুমি সাবধানে থেকো, কোনো ধরনের বিপদ কোনো ধরনের অসুবিধা দেখলে তুমি আমাকে ফোন করবে, আমি যা স্টেপ নেওয়ার আমি নিব। কিছুক্ষণ পরই দেখা যাবে একলব্যর জ্ঞান ফিরে যায়, আর একলব্য জ্ঞান ফেরার পরই চোখে মুখে হাত দিয়ে বলে আমি এইভাবে ঘুমিয়ে পড়েছি কেন, আমার কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে নকলরাঙা তখন চিন্তার মধ্যে পড়ে যায়, এখন যদি আমি ধরা পড়ে যাই, এখন যদি সব কিছু বুঝে ফেলে যে আমি আসল রাঙা নই, তাহলে আমি কি করব। তখনই রাঙার দিকে তাকিয়ে একলব্য চিন্তার মধ্যে পড়ে যায়। আর তখনই সেখানে চলে আসে পাঞ্চালী অঙ্কুর। জানিস কি হয়েছে ভাই, তুই ঘুম থেকে উঠে পড়েছিস? বাইরে তো 3জন মাতলামো করছিল, আমাদের রাঙা গিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে এসেছি, কী যে হচ্ছে, হইচই হচ্ছে। আর তখনই সেখানে চলে আসে আবার সভ্য এসে বলে শোন রাঙা, আমি একটা প্ল্যান করেছি, আমি বইয়ের মধ্যে পড়েছি ওই বাড়ির চারদিকে আমি তার বিছিয়ে দিব, তারপর ওই তার বেয়ে যদি কেউ আসতে চায় তাহলে সে কারেন্ট লেগে একদম শেষ হয়ে যাবে। তুই কি বলিস? রাঙা তখন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। পাঞ্চালি বলে দেখ বর্দা ভাই, এসব কথা না এখন বন্ধ কর, তুই আগে ভালো করে পাঠ্যপুস্তক পড়, তারপরে এই কাজগুলো করিস। এখন আপাতত তুই এরকম পাগলামোটা করিস না, এগুলো করার কোনো দরকার নেই। সভ্য বলে আমার ওপর তোরা ভরসা করতে পারিস না? হ্যাঁ, এ বলে তখন সভ্যকে ঘর থেকে নিয়ে চলে যায় অঙ্কুর পাঞ্চালী। একলব্য তখন মনে করতে থাকে যে সে কিভাবে অজ্ঞান হয়েছে। আর তখনই এসে বলে কী ব্যাপার, তুমি আমাকে অজ্ঞান করলে কেন? তার মানে তুমি এই কাজটা করেছো, তুমি কে সত্যি করে বলো। কেননা আসল রাঙা যদি হতো তাহলে কখনো এই কাজটা করতো না। তখনই আবার নকল রাঙা বলে আরে আমি আবার কি করলাম, তোর ভুল হচ্ছে, তুই হয়তো বা স্বপ্ন দেখেছিস, আমি তো তোকে কিছুই করিনি। বাইরে চেঁচামেচির আওয়াজ হচ্ছিল, আমি চলে গিয়েছিলাম, তুই তো ঘুমিয়ে পড়েছিলি আর সেজন্য আমি তোকে ডাকিনি, এছাড়া আর কিছুই নয়, তোর এটা মনের ভুল, তাই না রে? আমি বুঝতে পারছি তুই একদম ঘাবড়ে গিয়েছিস, তুই স্বপ্ন দেখেছিস, তুই ঘুমিয়ে পড়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলেই তখন একলব্যকে জোর করে তাকে বিছানার মধ্যে শুইয়ে দেয়, তাকে ঘুম পাড়ানে গান গাইয়ে তাকে গান গাইতে শুরু করে দেয়। কিন্তু একলব্য কোনোভাবে বিশ্বাস করতে পারছে না, বারবার শুধু তার দিকে তাকিয়ে থাকে। তখন এবার রাঙা বলে প্লিজ আমার দিকে তুই এভাবে তাকিয়ে থাকবি না, আমার দিকে তাকিয়ে থাকার কী দরকার, আমি তো আসল রাঙা, তাই না? অন্যদিকে প্রমিতা সিদ্ধান্ত নেয় এখন টিম নিয়ে পৌঁছাতে হবে, এখনও রাঙার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এলিয়ানদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখনই প্রমিতাকে বলে দেখুন ম্যাম, এভাবে তো কোনো কিছু সম্ভব না, আমাদের টিমের লোক তো যেতে চাচ্ছে না, ওরা হলো এলিয়ান, ওদের হাতে সুপার পাওয়ার রয়েছে, ওদের সঙ্গে আমরা কোনোভাবে পেরে উঠতে পারবো না। প্রমিতা তখন বলে আমার ওপর কি ভরসা নেই নাকি? হ্যাঁ, তোমরা যদি যেতে না চাও আমি একাই যাব, বুঝতে পারলে তো? তখনই প্রমিতা সিদ্ধান্ত নেয় টিম নিয়ে যাবে। কিছুক্ষণ পরে সত্যজিৎ ফোন করে, আর সত্যজিৎ ফোন করার পরে প্রমিতা বলে আমি তো এখনও রাঙার কোনো খোঁজ পাচ্ছি না, রাকামতিকে ফোন করেও পাচ্ছি না। সত্যজিৎ তখন বলে হোয়াট, কি বলছেন কি মামি? এদিকে আরেক গন্ডগোল হয়ে গিয়েছে, ওই মেয়েকে তো অ্যাটাক করেছে, ওই বাড়িতে কিছু গুন্ডা গিয়েছে, গুন্ডারা অ্যাটাক করেছে, আর ওই মেয়ে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে উচিত শিক্ষা দিয়েছে। ওকে নিয়ে আমি চিন্তা করি না, ও তীর দিয়ে না হোক হাত দিয়ে হলেও ওদেরকে ঘায়েল করতে পারবে। কিন্তু একটা কথা, আমি কোনোভাবেই রাঙার ট্রেস পাচ্ছি না, আমার কেমন যেন একটু সন্দেহ হচ্ছে। আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ব, আমরা এক্ষুনি রাঙার সন্ধান করতে বেরিয়ে পড়ব। অন্যদিকে এলিয়ানের দলের লোকেরা বলা বলি শুরু করে দিয়ে দেয় যে এখনও আমরা কোনো খোঁজ পেলাম না, এই মেয়েটিকে আসলে রাঙামতি কিনা, ম্যাডাম তো আমাদেরকে কোনো কিছুই জানালো না, আমরা এখন কি করব কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সহদেবের সে ঘরের মধ্যে চলে আসে বৃন্দা, আর তখনই বৃন্দা নেটওয়ার্কের জন্য একদম উত পেতে থাকে, নেটওয়ার্ক এখানেও পাচ্ছে না, কি যে করি না। আর তখনই সহদেব বলে বিপদ কিন্তু আরও বাড়ছে, আমাদের ক্যাম্পের আশেপাশে কিন্তু আরও আর্ম টিম কিন্তু পৌঁছে গিয়েছে, আমরা কিন্তু ফেঁসে যেতে পারি, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে করতে হবে, এছাড়া না হয় আমরা ফেঁসে যাব কিন্তু। অন্যদিকে দেখা যাবে কিছুক্ষণ পরে রাঙামতি একটু একটু করে চোখ খুলতে শুরু করে, আর তখনই চোখ খুলেই দেখতে পায় যে চেয়ারের সঙ্গে তার হাত পা বেঁধে রেখেছে এলিয়ানরা।